হ্যালো ভিউয়ার্স, রাজরাজেশ্বরী রানী ভবানীর আজকের পর্বে রিভিউ নিয়ে টলিউড স্টোরি এক্সপ্লেনার তোমাদের সামনে চলে এসেছে। আজকের পর্বে রাজরানীকে ছুরি গরম করে সেই আহত স্থানে রামকান্ত দিচ্ছেন, আর সেই আঘাত সেই যন্ত্রণা সহ্য করতে না পেরে রানী ভবানী রামকান্তকে আঁকড়ে ধরেছে। ঠিক সেই অবস্থায় পুটি আর খেমতি দিদি এসছে, বাইরেই দাঁড়িয়ে আছে তারা। পুটি এই দৃশ্য দেখে সহ্য করতে পারছে না, তার খারাপ লাগছে। সে মনে মনে বলছে, কান্তদাদা যেন একই ছুরি দিয়ে দুজনকেই বিঁধছে, এক রাজরানীকে, এক আমাকে। কেন আমার এই দৃশ্য দেখে চোখ পুড়ে যাচ্ছে। একজন স্ত্রী তার বিপদে তো তার স্বামীকে আঁকড়ে ধরবে, এটাই খুব স্বাভাবিক। খেমতি দিদি বলছে, তুই এখান থেকে চল, তুই এই দৃশ্য দেখতে পারবি না। এই বলে পুটিকে নিয়ে চলে যায়। আর এদিকে রামকান্ত বলছে রাজরানীকে যে কবিরাজ মশাই বলেছিলেন যে তোমার ক্ষতস্থানে যদি এইভাবে গরম ক্ষতস্থানটা যদি পুড়িয়ে দেওয়া যায় তাহলে সমস্ত বিষক্রিয়া নষ্ট হয়ে যাবে আর তুমি আস্তে আস্তে সুস্থ হয়ে উঠবে। তাই সেই মতো করে আমি করেছি। আমি জানি রানী ভবানী সহ্য করতে না পারলেও নাটোরের রাজরানীর মধ্যে সেই ক্ষমতা আছে। তুমি যেভাবে পুটিকে রক্ষা করেছো তাতে এখানকার সমস্ত মহিলারাই তোমার কাছে কৃতজ্ঞ। তো সেই সাহসী রাজরানীর যে ক্ষমতা আছে সেটা আমি খুব ভালো করেই জানি, তাই আমি এই পদ্ধতি করে দেখেছি আর কি। তো বলছে, আমি জানতাম যে আপনি এই যন্ত্রণা অবশ্যই সহ্য করে নেবেন। তখন তো রাজরানী বলছে, আপনি আমাকে আর কত যন্ত্রণা দেবেন বলুন তো। তখনও একই কথা বলছেন রামকান্ত। তখন রাজরানী কিন্তু একটু সংশয় বোধ করছেন, উনি হাতটা সরিয়ে নেন। বলছেন যে আমি কি ভুল করছিলাম মা ভবানী? ফুলশয্যার রাতে তো আমাদের মধ্যে কথা হয়েই গেছে, মনের মিলন না হলে আমরা কেউ কারোর কাছে আসবো না। তাহলে আজকে আমি যন্ত্রণা সহ্য করতে না পেরে এটা আমি কি করতে যাচ্ছিলাম? আমি যে এতটা কাছে চলে এসেছিলাম ওনার, ছিছি, আমি কি করতে যাচ্ছিলাম? তখন রামকান্ত ব্যাপারটা বুঝতে পেরে উনি বলছেন যে এতটা সংকোচ করার কিচ্ছু নেই। ফুলশয্যার রাতে আমাদের কথা হয়ে গেছে, আপনি আমাকে বলে দিয়েছিলেন, আর আমার সেই কথা মনে আছে। আমি সেই নিয়মের উল্লঙ্ঘন করব না, তাই বলছে। তারপর পুটিকে ডাকছে যে এসে ওই ক্ষতস্থানে যাতে হলুদের প্রলেপটা লাগিয়ে দেওয়া হয়। পুটি সেই মতো করে এবার আসছে। এরপর পুটি দিদি এসে প্রলেপ লাগাচ্ছে, বলছে যে এক্ষুনি জ্বালা কমে যাবে বোন, এই কবিরাজির তেল এখানে মেশানো আছে হলুদের মধ্যে। তারপর বলছে, কান্ত দাদা বলতে গিয়ে থেমে যায়। বলছে, যুবরাজ যে ব্যথাটা দিয়েছে তাতে সাময়িক জ্বালা করবে, কিন্তু তাতে তুমি সুস্থ হয়ে উঠবে। তখন ভবানী মনে মনে বলছে, আমার যে কোথায় জ্বালা করছে সেটা আমি কি করে বোঝাবো তোমায় পুটি দিদি। একটু আগে বিপদে পড়ে আমি ওনাকে আঁকড়ে ধরেছিলাম, মনে হচ্ছিল যেন নিজেরই কেউ, কিন্তু দেখলে তো তুমি মা ভবানী, কিছুক্ষণের মধ্যে উনি নিজেই মনে করিয়ে দিলেন আমাকে যে ফুলশয্যার রাতে কি কথা হয়েছিল। উনি সেই নিয়ম মানতে বদ্ধপরিকর। আমি তাহলে কেন এর অন্যথা করব? না, নিজের মনখানা আমাকে শক্ত করতেই হবে, ভবানী বলছে মনে মনে। যুবরাজ আর আমার বিয়ে হয়েছে শুধু নাটোরের কথা ভেবে, এটা আমি খুব ভালো করেই জানি। আর যুবরাজের মনে যে আছে পুটি দিদি, যুবরাজের মন জুড়ে শুধু তুমি আছো, শুধু তুমি। আমি কিছু বুঝি না বুঝি, এইটুকু ঠিক বুঝতে পেরেছি আমি এই বকুল গায়ে এসে। এদিকে রাজরানী বাড়ি ফিরে এসেছে, রামকান্ত সঙ্গে নিয়ে এসেছে। তো সবাই তো ধন্যি করছে, যাক ভালোভাবে বাড়ি ফিরে এসেছে, এবার সুস্থ সবল ভালো মতো আছে, সবাই খুব খুশি। কিন্তু পিসি ঠাকুমা কিন্তু খুশি হননি। উনি কিন্তু বেজায় কথাবার্তা শোনাচ্ছেন যে কখনো শুনেছো যে বাড়ির বউ গিয়ে যুদ্ধ করেছে, মেয়ে মানুষ যুদ্ধ করে এসেছে, কখনো শুনেছো? এখন শুনতে পাবে। তো কান্তর মা বলছে যে আচ্ছা, বউ কি লড়াই করে তারোয়াল হাতে কার কোনো মেয়ের প্রাণ বাঁচিয়েছে? তখন বৌঠান বলছে যে একটু তো নিজের কথাও ভাবতে হয় নাকি রে মুখ পুরি, এভাবে বলছে। তখন পিসি ঠাকুমা বলছে, হ্যাঁ হ্যাঁ, পাইক পাঠাও, তুলো নিয়ে আসো, তুলোই করে মুড়িয়ে রাখবে। যুদ্ধ করে এসছে, বুঝতে পেরেছো তো, তরোয়াল হাতে নিয়ে যুদ্ধ করে এসেছে। আচ্ছা আচ্ছা, তখন রাজকুমার কি করছিল? রামকান্তর কথা বলছে। আচ্ছা, আমার মনে হয় হাতে চুড়ি পরে ওই দড়ি ধরে ঠাকুরের ওই হরিবোল হরিবোল করছিল মনে হয়, তাই না? বলে যাচ্ছে আর অভিনয় করে করে দেখাচ্ছেন আর হাসছেন। পিসি ঠাকুমা যখন এরকম ভাবে কথা শোনাচ্ছেন তখন রানী ভবানী বলছে যে আমার হয়তো কথাটা বলা অন্যায় হবে, কিন্তু একজন মেয়ে যদি আরেকজন মেয়ের প্রাণ না বাঁচায় তাহলে আর কে বাঁচাবে? পিসি ঠাম্মি কিন্তু অবাক হয়ে কথাগুলো শুনছেন। সবকিছুর জন্য কি পুরুষ মানুষের উপরে নির্ভর করতে আছে নাকি? বলে, দে রে দে, মাইয়াটাকে সিংহাসনে বসাই দে। রামকান্তকে বলছে যে তুমি আর এখানে দাঁড়িয়ে কি করবে, যাও যাও, তুমি বরং তিত্তে তিত্তে ঘুরে বেড়াও, তাই বলছে। ছ্যা 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 ছ্যা, সব মান সম্মানের জলাঞ্জলি দেবে গো, মান সম্মানের জলাঞ্জলি দেবে।
যাও যাও যাও, এখানে দাঁড়ায় আছো কেন, যাও, বাইরের লোক সব বাইরে যাও, এই বলে সবাইকে বাইরে পাঠিয়ে দিচ্ছে। রামকান্ত বলছে, কি আপনার কি মনে হচ্ছে মান সম্মানে জলাঞ্জলি দেবে? কিন্তু একটা মানুষের মান প্রাণ রক্ষা করা, আমার তো মনে হয় না যে মান সম্মানের জলাঞ্জলি, বরঞ্চ একজন রাজরানী হিসেবে ওনার যা করণীয় উনি সেটাই করেছেন। তখন দেবী প্রসাদ যাচ্ছে, তখন বলছে, এ প্রসাদ প্রসাদ কোথায় যাচ্ছ, এসো এসো, কথা শুনে যাও, তোমার বউঠানের কথা শুনে যাও, কি বলছে শোনো। পিসি ঠাম্মির কথা শুনে দেবীপ্রসাদ দাঁড়িয়ে পড়ে। মেয়ে মানুষের রক্ষা নাকি মেয়ে মানুষই করবে, হাই হাই, এ কেমন কথা বলছে গো, বাপের জন্মেও শুনিনি। আর এই পুরুষ মানুষ আবার ওকে মাথায় কইরা লইয়া আসছে, মানে এইভাবে বলছে আর কি দেবীপ্রসাদকে। বলছে, আমার 3 কাল গিয়ে 1 কালে এসে ঠেকছি গো, এমন কথা যে বাপের জন্মেও শুনবো এমনটা ভাবিনি। জোরে জোরে পাখার বাতাস করছে রাগে রাগে আর বলছে। ভবানী বলছে, কি করা যাবে পিসি ঠাম্মা, চতুর্দিকে দেখছি মেয়েদের রক্ষকই মেয়েদের ভক্ষক হয়ে উঠেছে। আমার কাছে তরল হাতে নেওয়া ছাড়া কোনো উপায় ছিল না। প্রসাদকে জিজ্ঞাসা করছে, কি তাই তো ঠাকুরবো? সবাই অবাক। দেবীপ্রসাদ বলছে যে, আমাকে প্রশ্ন করার কি অর্থ? বলছে, আপনি বলুন তো, তুলান থেকে একজন মেয়েকে যেই সাহেবগুলো অপহরণ করে নিয়ে গেল, সেই সাহেবরা নাচঘরে বসে আপনার সাথে আমোদ করছিল না? এই কথাটা শুনে কিন্তু সবাই অবাক। রামকান্ত তাকাচ্ছে দেবীপ্রসাদের দিকে, আর দেবীপ্রসাদ ভয় পেয়ে যায়। তখন বলছে, আমি এইসবের বিন্দু মাত্র জানি না, আমাকে কেন বলা হচ্ছে? বলে, ও আচ্ছা, তার মানে না জেনে শুনে আপনি বকুল গায়ে চলে গিয়েছিলেন। তখন প্রসাদের মা বলছে যে, ও বাবা, আমার প্রসাদকে এরকম ভাবে বলছো কেন? হ্যাঁ, ভবানী বলছে, আমি নিজে চোখে দেখেছি প্রসাদ ঠাকুর বউকে তাদের ছাউনিতে। বলছে, যদি গিয়েই থাকেন তাহলে আটকালেন না কেন? একজন মেয়ের উপরে শোষণ হচ্ছিল, আপনি ওখানে থেকেও আটকালেন না কেন? তাহলে তো আমাকে হাতে তরোয়াল তুলে নিতে হতো না, পিসি ঠাকুমার কাছে এত অভিযোগও শুনতে হতো না। রামকান্ত প্রশ্ন করছে, কি ব্যাপার দেবীপ্রসাদ, তুমি ওখানে ছিলে আর ওই সাহেবরা তোমার বন্ধু কিভাবে? আর ছিলে তো, তুমি আমাকে বললে না কেন কোনো কিছু? তখন দেবীপ্রসাদ মনে মনে বলছে, বাপরে বাপ, বৌঠান তো সাংঘাতিক, ওখানে আমাকে দেখেছিল কিন্তু সবকিছু চেপে গেছিল, এখানে এসে সবার সামনে হাটে হাড়ি ভাঙছে। এরপর ভবানী বলছে যে, কি হলো বলো, বলুন, বলছেন না কেন, চুপ করে দাঁড়িয়ে আছেন কেন? তখন দেবীপ্রসাদ বলছে, আমাকে শাসানো হচ্ছে। তখন রামকান্ত কিন্তু খুব রেগে গেছে। কি হলো দেবীপ্রসাদ, চুপ কেন? বলো, তুমি ওখানে গিয়েছিলে, হ্যাঁ কি না, চিৎকার করে বলছে। তখন দেবীপ্রসাদও চিৎকার করে বলছে, হ্যাঁ আমি গিয়েছিলাম। ব্যাস, সবাই তো অবাক হয়ে যায়। আমার যার সাথে ইচ্ছে হবে বন্ধুত্ব পাতাবো, যার সাথে ইচ্ছে হবে কথা বলবো, বন্ধুত্ব করব, যার সাথে যেখানে যেতে ইচ্ছে করবে সেখানে যাব। রামকান্তর মা রেগে যান, বলে, তোমার সাহস কিভাবে, তুমি এই কথাখানা আবার এখানে দাঁড়িয়ে মুখে বলছো? তখন ভবানী বলছে, যেই মানুষগুলো আমাদের মানে এই আমাদের মা বোনদের বউদের নিজেদের ঘরের ভোগ্যবস্তু বলে মনে করে, তাদের সাথে বন্ধুত্ব? কিন্তু বৌঠান বলছে, শোনো ঠাকুর বউ, কথাখানার মানে বুঝো, ভুল মানে বের করো না যেন। কথায় আছে যে সঙ্গ সাথী এগুলো দেখেই কিন্তু সঠিক মানুষ চেনা যায়। তখন কিন্তু দেবীপ্রসাদ চুপ করে যায়। খুড়িমা পিসি ঠাম্মিকে বলছে, দেখছেন আপনি বড়, আপনার সামনে ইন্দু বৌঠান কি কথা বলছে দেখেন, একবার শুনেন, আমার প্রসাদকেই কেন এরকম উল্টোপাল্টা কথা বলা হচ্ছে। তখন ভবানী হাত জোড় করে বলছে, খুড়িমা, হয়তো আমি এখন অনেক কথা বলবো, আমার কথা হয়তো আপনার খারাপ লাগবে, কিন্তু একটু ভাববেন যে যেই সমস্ত মানুষেরা মেয়েদের ভোগ্যবস্তু বলে মনে করে, তার যাদের কাছে মেয়েদের কোনো সম্মান নেই, তাদের সাথে বন্ধুত্ব রাখাটা কি শ্রেয় বলে আপনার মনে হয়? দিন পর যদি এই ঠাকুরবো কোনো বিপদে পড়েন, তখন তো বলবেন যে সঙ্গ সাথীদের দোষে উচ্ছন্নে গেছে, তখন কি কথাগুলো শুনতে ভালো লাগবে? আর বৌঠান তো মায়ের মতো হয়, দিদির মতো হয়, তো সেই অর্থে তো আমার শাসন করারও অধিকার আছে। এবার খুড়িমার বৌমা কিছু বলতে গেলে পিসি ঠাম্মি বলছে, এই চুপ কর চুপ কর, বেশি কথা বলিস না, আমাদের প্রেসাদের দোষ আছে। বাড়ির বড়রা এবার প্রসাদের ভুল আছে বুঝতে পেরে প্রসাদের মাকে বলে, মানে দেবী প্রসাদের মাকে বলে তাকে একটু শাসন করতে, আর বৌমাকে বলে, মানে ভবানীকে আর কি, যে তুমি যাও, ঘরে যাও, গিয়ে বিশ্রাম নাও। দেবী প্রসাদ মনে মনে বলছে, ভাগ্যিস ওই মেয়েটার গায়ে আমি হাত দিইনি, না হলে যে কি হতো কে জানে। এরপর আমাকে একটু সাবধানে থাকতে হবে এই ভবানী আর রামকান্তর কাছ থেকে। ভবানী মনে মনে বলছে, রাজবাড়ির যেরকম প্রকাণ্ডতা, তেমনই পরতে পরতে লুকিয়ে আছে নানান মঞ্চনা, কে যে কোন অভিসন্ধিতে আছে মাঝে মধ্যে বোঝাই যায় না। দেবীপ্রসাদকে দেখে নিষ্ঠুর বলে মনে হয় ভবানীর, খুব একটা সুবিধে ঠেকছে না, মনে হচ্ছে রামকান্তকে খুব একটা পছন্দ করে না, এটা সে মনে মনে বলছে, যে যুবরাজকে মনে হয় খুব একটা বেশি পছন্দ করে না, সময় করে দিদির কাছ থেকে সবটা জানতে হবে আমাকে, তাই ভাবছে মনে মনে। এদিকে দেবীপ্রসাদ ঘরের মধ্যে নিজের রাগ ঝাড়ছে, বলছে যে যুবরাজের এখনো অভিষেক হয়নি, সে রাজা হয়নি, কিন্তু রাজরানী নিজেকে একদম মহারানী ভাবছে। না, শেষ করে দেবো, দুটোকে শেষ করে দেবো আমি, আমি কি কারোর সাথে বন্ধুত্ব করতে পারবো না নাকি, এইভাবে বলছে। সে এতদিন আমরা চোখের সামনে থেকেও যেটা দেখতে পাইনি, তার থেকে পর্দা উঠবে, রামকান্ত আর ভবানী এবার বুঝবে। সঙ্গে একজন এসছে আর কি কথা বলতে দেবীপ্রসাদের সাথে, তারই সঙ্গী, বলছে যে রামকান্তর বিয়েতে একটি মেয়ে এসেছিল, সেই মেয়েটিকেই তুলে নিয়ে গেছিল সেই গোড়া সাহেব, আর সেই সামান্য মেয়েকে বাঁচাতে প্রথমে যায় ভবানী, তারপরে যায় মানে রামকান্ত। ব্যাপারটা একটু অদ্ভুত লাগছে না?
বলছে আপনাকে আমি খোঁজ নিতে বলেছিলাম, খোঁজ নিতে পেরেছেন যে কে সেই মেয়েটি? বলে এখনো পারিনি, বংশী ঠাকুর বলছে। তখন বলছে আপনার দ্বারা কোনো কিছু হবে না বংশী ঠাকুর। এদিকে রামকান্ত আর ভবানী দাওয়ার পর দাও মেরে যাচ্ছে আর আপনি একটা খবর নিতে পারছেন না। তখন বলছে যে আমার আসলে অন্য একটা কাজ ছিল, তবে আপনি যদি অনুমতি দেন আমি খবর নিয়ে দিচ্ছি। আগে বকে ঝোঁকে তখন পাঠিয়ে দেয়, হ্যাঁ যান যান খবর নেন দেবীপ্রসাদ, আর সে চলে যায়। ইন্দু বৌঠান ধরে ধরে নিয়ে আসে ভবানীকে, আর তার আহত জায়গাটা দেখে বলে, ইস কি গভীর ক্ষত হয়েছে, ব্যথা করছে নিশ্চয়ই, নিশ্চয়ই ব্যথা করছে। তখন বলছে এই ব্যথা তো মনের ব্যথার থেকে অনেক কম, তাই বলছে। বলে বকুল গায়ে গিয়ে নিশ্চয়ই কিছু হয়েছে, মনে ব্যথা লেগেছে। ভবানী বলছে আমি দেখলাম তাকে, যার জন্য যুবরাজ আমাকে ফুলশয্যার রাতে ছেড়ে চলে গেছিলেন। ইন্দু বৌঠান শুনে অবাক। আর এখানেই আজকের পর্ব শেষ হয়ে যায়। তো আজকের পর্ব এ পর্যন্তই বন্ধুরা, দেখা হচ্ছে আগামীকালকে। সবাই খুব ভালো থাকবে, টাটা।